আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেখ ব্লগস। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সাইরা গার্ডেন রিসর্ট। সাইরা বা সাইরা, যদি আমি স্পেলিংটা ভুল না করে থাকি। এনিওয়ে, আমরা সবসময় ছুটির দিনগুলোতে পরিবার অথবা বন্ধুদের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য কাছাকাছি কোথাও স্বল্প বাজেটে সুন্দর জায়গা খুঁজে থাকি। আমাদের আজকের ব্লগটি হবে ঠিক সেরকমই একটি জায়গা নিয়ে। পুরো ভিডিও জুড়েই থাকবে এই রিসোর্টটি নিয়ে মোটামুটি বেসিক সব ইনফরমেশন। তো চলুন আর দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমেই লোকেশন দিয়ে শুরু করছি। এই রিসোর্টটি নারায়ণগঞ্জ জেলার মদনপুরে অবস্থিত। তাই আপনি যেখানেই থাকুন না কেন, সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে মদনপুর বাস স্ট্যান্ড। যারা প্রাইভেট ট্রান্সপোর্টে আসবেন তারা গুগল ম্যাপ ফলো করে ইজিলি চলে আসতে পারবেন, আর যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন তারা যাত্রাবাড়ি অথবা গুলিস্তান থেকে মদনপুরের বাস পেয়ে যাবেন। মদনপুর এসে বাস থেকে নেমে রিক্সা অথবা অটো পেয়ে যাবেন সাইরা গার্ডেন রিসর্টে যাওয়ার জন্য। হতে পারে ভাড়া অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 70 টাকার মতো লাগতে পারে। মদনপুর বাস স্ট্যান্ড থেকে যেতে সময় লাগতে পারে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মতো। রিসর্টের মেইন গেটে টিকিট কেটে নিতে পারবেন। সব কিছুর ডিটেলস, প্যাকেজ ডিটেলস যখন যেরকম থাকে সেটা নোটিস আকারে ওরা শো করে দেয়। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করেই দেখতে পাই একটা পার্কিং এরিয়া, অ্যান্ড গাড়ি পার্ক করার জন্য পার্টিকুলারলি ওরা কোনো চার্জ করছে না। এরপর তাদের লবিতে গিয়ে কিছুক্ষণ বসলাম, কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল। লবিটা মোটামুটি সুন্দর এবং গোছানো লেগেছে আমার কাছে। আমরা যখন গিয়েছিলাম তখন একটা 600 টাকার প্যাকেজ নিয়েছিলাম, সেখানে ছিল এন্ট্রি এবং সুইমিং। মূলত আমরা সুইমিংয়ের জন্য একটা প্লেস খুঁজছিলাম, কারণ কিছুদিন যাবৎ প্রচণ্ড গরম ছিল। আর এরপর খাওয়া দাওয়ার জন্য ওদের আলাদা রেস্টুরেন্ট আছে, সেই বিষয়ে পরে আসছি। লবিতে কিছুক্ষণ স্টে করে আমরা বেরিয়ে পড়লাম পুরো জায়গাটা একবার ঘুরে দেখার জন্য। সর্বপ্রথমেই আমরা দেখতে পেলাম এক পাশে পুকুর, আরেক পাশে বড় একটা খেলার মাঠ রয়েছে, মাঝখানে একটা ওয়াকওয়ে। খেলার মাঠে বাচ্চাদের জন্য কিছু কিছু খেলার ব্যবস্থা রয়েছে। এখনকার বাচ্চারা সাধারণত সারাদিনই বাসায় বন্দি সময় পার করে থাকে। এন্টারটেনমেন্ট বলতে তারা টিভি দেখে বা ড্রয়িং করে, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারে না বললেই চলে, খেলার জায়গার অভাবে। তাই সপ্তাহে ছুটির দিনগুলোতে ওদের একটু খোলা জায়গায় ছোটাছুটি করার জন্য ঢাকার আশেপাশের এসব জায়গাগুলোই বেছে নিতে হয়। ও হালকা, ও আমাকে উঠাবে কিভাবে? এই রিসোর্টের মেইন অ্যাট্রাকশনই হলো পুকুরের ওপর এই ঘরগুলো। এগুলো কটেজ হিসেবে আপনারা নিয়ে নাইট স্টে করতে পারেন, যারা একটু দূর থেকে আসবেন আসলে। এগুলোর ভাড়া নর্মালি 15,000 টাকার কম বেশি হয়ে থাকে, যেটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। তবে সময় বুঝে, বিভিন্ন ওকেশন বুঝে এগুলোর রেন্ট বাড়ে অথবা কমে। তাই যারা আসতে চাচ্ছেন তারা ফেসবুক পেজ আছে তাদের, সেখানে যোগাযোগ করে ভালো করে জেনে বুঝে এরপর আসবেন। আমি ভেবেছিলাম রিসর্টটা অনেক ছোট হবে, কিন্তু আসলে অতটাও ছোট না। ইন কম্প্যারিজন টু শীতলক্ষা রিসর্ট এটা ভালোই বড়। মোস্ট ইন্টারেস্টিং পার্ট হলো ওদের বিভিন্ন কর্নারগুলো পার্টিকুলারলি ডেকোরেট করা, উইচ ইজ অ্যাবসলিউটলি আ প্লাস পয়েন্ট ফর আস, যারা আমার মতো ফটোজেনিক প্লেস খোঁজেন বিভিন্ন সুন্দর সুন্দর ছবি তোলার জন্য। একঘেয়ে লাগেনি আমার কাছে। নেমে যাও বাবা, এটার উপরে উঠছো কেন? এটা তো ঠিক না। ওদের আলাদা করে কনফারেন্স রুম আছে, যারা কোনো বড় মিটিং অথবা অনুষ্ঠান করতে চাচ্ছেন এটা তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। আর একটা ছোট্ট গিফট শপ ছিল ওখানে, কিন্তু অ্যাজ ইউজুয়াল রিসোর্টের ভেতরে এসব শপের জিনিসপত্রের দাম বেশি হয়, তাই আমি এটা নিয়ে আলাদা করে কিছু বলছি না। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন গাছপ্রেমী মানুষরা আসলে যা করে, যেখানেই যায় সেখান থেকে গাছ বা কোনো বীজ কিছু পেলে সেগুলো সংগ্রহ করার চেষ্টা করে। তো সে একটা ছোট্ট একটা হ্যান্ড গ্লাভস ব্যাগ থেকে বের করে তার মধ্যে হচ্ছে কি যেন একটা নিচ্ছিল।
পুকুরের ওপর ওই ঘরগুলো ছাড়াও বেশ কিছু বাংলো রয়েছে এখানে এবং প্রত্যেকটা বাংলোর পাশে ডেকোরেটেড এরিয়া আছে। এরই পাশে আছে একটা বড় ব্যাডমিন্টন এরিয়া, আর তার একটু সামনেই রয়েছে সেই আমাদের কাঙ্ক্ষিত সুইমিং পুল। এখন আমরা চলে এসেছি পুল সাইডে। এখানে তাদের 3 ধরনের পুল রয়েছে, বড়দের পুল, বাচ্চাদের পুল এবং একটা জাকুজি। অ্যান্ড পুলের পাশেই ছিল লেডিস এবং জেন্টসদের আলাদা চেঞ্জিং রুম। আর চেঞ্জিংয়ের জন্য নর্মালি লকারের প্রয়োজন হয়, সেজন্য আলাদা 200 টাকা জমা দিতে হবে একটা লকারের জন্য। এর পাশে ছিল ভিআইপি এরিয়া, ওই দিকটায় অবশ্য রুম রেন্ট অনেক বেশি, প্রায় 60,000-এর মতো। আমি শুরুর দিকে বলেছিলাম যে ওদের খাবারের ব্যাপারে বলবো। হতাশ হবার মতো ব্যাপার হলো সব সময় সব খাবার ওদের কাছে অ্যাভেলেবেল থাকে না। দেখা গেল যে বাচ্চারা খেতে চাইলো কিছু একটা, সেটা সে সময় ছিল না, তাই আমাদের বাইরে যেয়ে অন্য রেস্টুরেন্টে খেতে হয়েছে। আর সাধারণত সুইমিংয়ের পর সবারই অনেক বেশি ক্ষুধা পায়, তাই এখানে আর বেশি দেরি না করে আমরা বাইরে চলে গিয়েছিলাম। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন। যদি অলরেডি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।